নমস্কার, আমি ডাক্তার অর্পণ মুখোপাধ্যায়, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে যে সিরিজটা আমার চলছে আর কি, আজকে যে বিষয়টাকে নিয়ে আমি বলবো বলে ঠিক করেছি, সেটা সবার মাঝখানেই দেখতে পাওয়া যায়, ভারতবর্ষে এটা খুব কমন। সেই রোগটা হচ্ছে সেতি, যেটাকে বাংলায় বলা হয় আর কি। আর ডাক্তারি ভাষায় এটার নাম হচ্ছে লিউকোডার্মা বা ভিটিলিগো। তো এই ভিডিওটাতে তিনখানা পার্ট করবো বলে ভেবেছি। ভিডিওটার ভেতরে তিনটে অংশ থাকবে। একটা হচ্ছে যে মডার্ন মেডিসিন, মানে অ্যালোপ্যাথি মত অনুযায়ী আমরা যেমন করে শিখি আর কি, যে ভিটিলিগো কী বা তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি দেবো। সেখানে তার কারণগুলো কী হচ্ছে, তার রিস্ক ফ্যাক্টর কী থাকছে, কেমন করে তার ট্রিটমেন্ট হচ্ছে, সব জিনিসপত্রগুলো বলা হবে। আমার একটা কেস রিপ্রেজেন্ট করব এবং আমি সেখানে বলবো যে আমরা হোমিওপ্যাথিতে কেমন করে এই রোগগুলোকে আমরা চিকিৎসা করে থাকি। মোটামুটি এই তিনটে ভাগে আমরা ভাগ করে নেব। ভাগ করে নিয়ে বিষয়টাকে এটা বলার চেষ্টা করব। তাহলে প্রথমে যেটা আমরা বলছি আর কি, সেটা হচ্ছে যে ভিটিলিগো বা সেতি বিষয়টা কি। দেখুন, আমরা চারপাশে কি দেখতে পাই, যে কিছু মানুষজন থাকেন যাদের চামড়ার রঙটা, যে ন্যাচারাল যে আমাদের চামড়ার রঙটা থাকছে, ধরুন আমাদের এই চামড়ার যে কালারটা আছে, এই যে কালারটা এসেছে না, এটা এসেছে মেলানিনের জন্য, যেটা মেলানোসাইট প্রডিউস করে। এই মেলানিনটা যখন নষ্ট হয়ে যায় তখন চামড়া ডিসকালারেশন হয়ে যায়, সাদা রঙের হয়ে যাবে। তো এই সাদা রঙের বিষয়টা যখন একটা ক্রনিক ডিজিজ থাকছে, এটা একটা অটো ইমিউন একটা ডিজিজ হচ্ছে, এইটাকে বলা হচ্ছে আপনার ভিটিলিগো বা সেতি। এরপরে তাহলে পৃথিবীতে এরকম রোগ কত পার্সেন্ট লোকের হয় না, হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে মোটামুটি আপনার 1% লোকে এরকম ভিটিলিগো হওয়া বা সেতি হবার সম্ভাবনা বা কেস রেজিস্টার্ড হয়। ভারতবর্ষে কিন্তু এই সংখ্যাটা একটু বেশি। কত না, প্রায় 7 থেকে 8%। ঠিক আছে, এটা তাহলে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে কি হতে পারে? 100 বার ছেলে এবং মেয়ে উভয়েদেরই কিন্তু হবার সম্ভাবনাটা 50-50% করে থাকে, মানে ইকুয়াল হবার সম্ভাবনাটা থাকে। আর বয়সের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ধরুন খুব ছোট এবং খুব বয়স্ক, এদের ক্ষেত্রে এইরকম এজ গ্রুপের লোকেদের ক্ষেত্রে কিন্তু এই ভিটিলিগোটা সাধারণত দেখতে পাওয়া যায় না। তাহলে যায় কাদের মধ্যে বেশিরভাগ? 10 থেকে 30 বছর, 35 বছর এরকম অনুযায়ী লোকেদের একটা এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। আর একটা হচ্ছে কাদের মধ্যে আর একটা জিনিস থাকবে, ধরুন আমরা চারপাশে দেখতে পাই বিভিন্ন লোকের গায়ের রং বিভিন্ন। কেউ ধরুন একটু রংটা চাপা বা একটু ডার্ক, আর কারোর ক্ষেত্রে একটু ফর্সা, কারোর ক্ষেত্রে খুব ফর্সা, এরকম। যে সকল লোকের গায়ের রং কালো, বা আমরা বলি যেখানে মেলানিন ডিপোজিশনটা অত্যধিক বেশি, বা আপনার রংটা একটু চাপা বলা হচ্ছে, সেই জায়গায় ডার্ক কালারের স্কিনের লোকেদের ক্ষেত্রে কিন্তু এই রোগ হবার সম্ভাবনাটা বেশি দেখতে পাওয়া যায়। এরপর তাহলে তো রোগটা সম্পর্কে একটা ধারণা গেল। এটা কিন্তু ক্রনিক রোগ, হ্যাঁ, এটা কিন্তু অটো ইমিউন ডিজিজের মধ্যেই একটা জিনিস থাকছে। এবার তাহলে তার কারণটা কি কারণে হচ্ছে এই রোগটা? তো প্যাথোলজিটা তো আমরা বুঝতে পারলাম। প্যাথোলজিটা হচ্ছে কি না, আমাদের স্কিন যে কালারটা থাকছে সেটাকে বলা হচ্ছে মেলানিন। এই মেলানিনটা যে তৈরি করে তার নাম হচ্ছে মেলানোসাইট। মেলানোসাইটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মেলানিন তৈরি হবে না, ফলে কি হবে না, সাদা রঙের একটা দাগ তৈরি হচ্ছে। এটা হচ্ছে প্যাথোলজি। এবার কারণটা কি? কারণটা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করা যায়নি। কজ ইজ আননোন। ঠিক আছে, এখনো সঠিকভাবে কারণটাকে জানা যাচ্ছে না। কিন্তু কিছু কিছু জিনিসপত্র এর সাথে আরো থাকছে, এর কারণ মানে আমরা কারণ হিসেবে বলতে পারছি না সঠিকভাবে, কিন্তু আনুষঙ্গিকভাবে যুক্ত থাকছে। যেমন ধরুন কারোর বাবা মায়ের যদি এরকম থাকে, বাবা মা বা ফ্যামিলি যদি কারোর থাকে, হেরিডিটি অনুযায়ী কি হচ্ছে, এরকম রোগ হওয়ার সম্ভাবনাটা থাকে। কতটা থাকে না, 30%। 30%-এর কাছাকাছি হেরিডিটি অনুযায়ী আমাদের এরকম একটা থেকেই যায়। আরেকটা কি থাকছে, কারো যদি অন্য কোনো অটো ইমিউন ডিজিজ থাকে, তারপরেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এরকম একটা ভিটিলিগো বা সেতি হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে।
আর একটা বিষয়টা কি হচ্ছে না, ধরুন একটা একটা নিউরোজেনিক কজ কীরকম, আমাদের চামড়ার নিচে না নার্ভ এন্ডিং থাকছে। মানে আমরা ধরুন এই যে আমাদের যদি চিমটি কাটি, গরম লাগে, ব্যথা লাগে, এগুলো যে হচ্ছে না, তো আমরা নার্ভ থেকেই তো আমরা বুঝতে পারি যে চামড়াতেও তো একটা নার্ভ এন্ডিং আছে চামড়ার নিচে। এই নার্ভ এন্ডিংগুলোতে যদি কোনো টক্সিক সাবস্ট্যান্স এমন কিছু থাকছে যে কী করছে মেলানোসাইটটাকে নষ্ট করে দিচ্ছে, তার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময় ভিটিলিগো থাকছে। এছাড়াও সেলফ ডিস্ট্রাকশন, মানে হঠাৎ করে নিজে থেকেই মেলানোসাইটটা অনেক সময় নষ্ট হয়ে যায়, গিয়েও সেটা কিন্তু ভিটিলিগো থাকতে পারে। এবার এই রোগের জন্য কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, কিছু রিস্ক ফ্যাক্টর থেকে এই রোগটা হতে পারে বা তার প্রভাবটা বেড়ে যায়। যেমন ধরুন আমরা সিগারেটের প্যাকেটের ওপর লেখা থাকে না যে স্মোকিং কজেস ক্যান্সার, মানে কি সিগারেট খেলেই হবে না ক্যান্সার হচ্ছে এরকমটা না, কিন্তু হবার প্রবণতাটা বেড়ে যায়, এটাকে বলা হয় রিস্ক ফ্যাক্টরটাকে বেড়ে যাওয়া। কীরকম ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যাচ্ছে? প্রথমেই বললাম একটা যদি অটোইমিউন ডিজিজ থাকে তাহলে তার রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যাচ্ছে। যদি আমার টাইপ 1 ডায়াবেটিস থাকে তাহলেও রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। আরেকটা হচ্ছে কি, যদি দেখতে পাওয়া যাচ্ছে যে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা খুব ইমোশনাল স্ট্রেসে থাকলেও কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর যে ভিটিলিগো তৈরি করতে পারে। আবার অকুপেশনাল কিছু হ্যাজার্ড থাকে, যেমন ধরুন আমি কোনো একটা জায়গায় কাজ করছি, আমার চামড়া, মানে আমাদের চামড়াই তো সবসময় এক্সপোজের ভেতরে থাকছে, তো এই চামড়াটা কি হচ্ছে বিভিন্ন কেমিক্যালের আন্ডারে এক্সপোজ হয়ে যাচ্ছে, তো সেইখান থেকে হয়তো ডিস্ট্রাকশন আসছে, সেখান থেকে ভিটিলিগো আসতে পারে। আরেকটা হচ্ছে কি, যে ধরুন কিছু ডিজিজ আছে যেমন হাসিমটো ডিজিজ, এটার ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনার ভিটিলিগো হচ্ছে। আবার ভিটামিন ডেফিসিয়েন্সি, যেমন ধরুন ভিটামিন B12, এর ডেফিসিয়েন্সি হলেও কিন্তু ভিটিলিগো হয়। তো তার রিস্ক ফ্যাক্টরটা হলো। এবার সাইন অ্যান্ড সিমটমস, মানে আমি কি দেখে বুঝবো এটা সেতি হয়েছে, কি দেখে বুঝবো? কারণ সাদা রঙের গায়ে ছাপ থাকা মানে কি সেটা সেতি হয়ে গেল? কখনোই কিন্তু না। কারণ কি, সাদা রঙের ছাপ চামড়ায় আরও অনেক রোগে আসতে পারে, যেমন ধরুন ফাঙ্গাল ইনফেকশন হলেও কিন্তু কি হয় যে সাদা রঙের একটা ছাপ থাকতে পারে। তাহলে সেটি হলে আমরা বুঝবোটা কি করে যে এটা ফাঙ্গাল ইনফেকশন নয়, এটা লিউকোডার্মা বা ভিটিলিগো বা সেটি, যেটা টেস্ট থাকে, স্কিন বায়োপসি করতে হয়, অনেক সময় আলট্রাভায়োলেট রে দিয়ে অনেক সময় টেস্ট করা হয়, এরকম টেস্টের পদ্ধতি আছে। কিন্তু কিছু সাইন অ্যান্ড সিমটমস আমরা থাকে যেটাকে দেখে আমরা আন্দাজটা করতে পারি। যেমন ধরুন প্রথমে এই সেতিটা কিন্তু গোটা গা জুড়ে হঠাৎ করে তৈরি হয়ে গেল এরকম কিন্তু নয়, এটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। আমি প্রথমেই যখন এর ডেসক্রিপশন দিচ্ছিলাম তখন বলেছি না যে এটা একটা ক্রনিক নেচার, ক্রনিক ডিজিজ, মানে কি হচ্ছে যে সেটিটা একটা ছোট্ট জায়গা জুড়ে তৈরি হবে, সেইটা ক্রমশ বাড়বে, ঠিক আছে, বেড়ে গোটা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। এর কিন্তু কোনো নির্দিষ্ট শেপ নেই, হ্যাঁ, যে কি প্যাটার্নের একটা প্যাচ তৈরি হবে সাদা রঙের প্যাচটা, এটা কিন্তু কোনো নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু নেই, এটা আমাদের বুঝতে হবে, কোনো নির্দিষ্ট প্যাটার্ন। তো সাধারণত কোথায় আমরা দেখতে পাই? ফেস, হাত, মুখে আমরা দেখতে পাই, হাতে দেখতে পাই, পায়ে দেখতে পাই। আর সবার প্রথম কোন জায়গাটা আমাদের লোকেশনে আসে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে আমাদের মুখে শরীরের যে ছিদ্রগুলো আছে, যেমন ধরুন নস্ট্রিল, চোখ, কান, আচ্ছা মুখ চারপাশে, অ্যানাস মানে পায়খানার দ্বারে, জেনিটাল এরিয়ায়, নাভিকুণ্ডলে মানে আম্বেলিকাসের কাছে, এই সকল জায়গায় এগুলোকে প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে বিশেষ কি না, এর ক্ষেত্রে কিন্তু অনেক সময় রেটিনা মানে আমাদের চোখে যে রেটিনা আছে তারও কিন্তু কালারটা, পিগমেন্টেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে তাহলে সাইন অ্যান্ড সিমটমস হয়ে গেল। এবার মডার্ন মেডিসিন অনুযায়ী কি ট্রিটমেন্ট এখানে বলা হচ্ছে, ধরুন এটা একটা প্যাথোলজি তৈরি করলো। প্যাথোলজিটা কি তৈরি হয়েছিল? আমরা বললাম যে শরীরে যে মেলানিন ছিল, মানে যে রঙটা আমাদের আছে, যে মেলানিন পিগমেন্টেশনটা আছে, সেটা মেলানিনটা নষ্ট হয়ে গেছে। কারণ কি না, মেলানোসাইটটা নষ্ট হয়ে গেছে। তাহলে প্যাথোলজি হলো এইটা। ডাক্তারি ভাষায় প্যাথোলজিকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। এবার ধরুন প্যাথোলজি সাধারণত মোটামুটি আমরা দুটো ভাগে ভাগ করে নিই। কীরকম? একটা রিভার্সেবল প্যাথোলজি, আর একটা হচ্ছে
ইরিভার্সিবল প্যাথোলজি। এবার রিভার্সিবল প্যাথোলজি মানে কি না, একটা প্যাথোলজি তৈরি হয়েছে যেখান থেকে আমরা সরিয়ে আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারবো, এটা হচ্ছে রিভার্সিবল প্যাথোলজি। আর ইরিভার্সিবল প্যাথোলজি কি না, যে প্যাথোলজিটা তৈরি হয়ে গেছে সেখান থেকে কিন্তু আমি আর ফিরিয়ে আগের অবস্থায় আনতে পারবো না, কোনোভাবেই আমি কোনো সিস্টেমকে আনতে পারছি না, এটা হচ্ছে ইরিভার্সিবল প্যাথোলজি। আর এই সেতি বা ভিটিলিগো যাই আমরা বলি না কেন বা লিউকোডার্মা, এইটা হচ্ছে কিন্তু একটা ইরিভার্সিবল প্যাথোলজি। মানে এখানে আমার এমন কোনো ট্রিটমেন্ট নেই মডার্ন মেডিসিন অনুযায়ী যেখান থেকে আমার প্যাথোলজিটাকে আমি সরিয়ে আবার তার চামড়ার রঙটাকে আগেকার মতো করে দিতে পারি। কিন্তু তাহলে আমি করবোটা কি না, যদি প্রাথমিক জায়গায় একটা ধরা পড়ে আমার ক্ষেত্রে, সেখানে কিছুটা আমরা প্রিভেন্টিভ মানে আমরা প্রিভেনশন নেব যাতে সেটা আর তাড়াতাড়ি স্প্রেড না করে, এইটা করতে পারি। তার কি ধাপে থাকছে, যদি কোনো ছোট হয় প্রথমে আমরা মেকআপ মানে কসমেটিক দিয়ে সেটাকে ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা, আরেকটা কি হতে পারে না, ক্রিম, স্টেরয়েড ক্রিম ব্যবহার করা হয়। স্টেরয়েড ক্রিম যেখানটাতে হচ্ছে সেই জায়গাটাতে প্রাথমিকভাবে একটা স্টেরয়েড ক্রিম ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর একটা সমস্যা থাকছে, সেটা কি না, এই স্টেরয়েড ক্রিমটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি না। কেন পারি না? কারণ যখন আমরা স্টেরয়েড ক্রিমটা দীর্ঘদিন ধরে ব্যবহার করব তখন কি হয় না, চামড়ার ওপরে না এটা নিজস্ব একটা ক্ষতি করে, মানে অ্যাট্রোপি করবে, স্কিনটার ক্ষতি হবে, ফলে আমরা করতে পারবো না। আর কি হয় না, ফটোথেরাপি হয় বা লাইট থেরাপি যেটাকে বলা হয়। সেটা কি হচ্ছে না, যেখানে আমার সাদা রঙের দাগটা তৈরি হয়েছে বা সেতিটা তৈরি হয়েছে, সেখানে উপরে একটা ওই আপনার কেমিক্যাল দেওয়া হবে, নিয়ে সেটাকে একটা আল্ট্রাভায়োলেট রেতে রাখা হবে, রেখে সেখানে একটা চেঞ্জ করানোর চেষ্টা করা হয়। এটা তাহলে লাইট থেরাপি হচ্ছে। আর একটা কি হচ্ছে না, সার্জারি হয়, ধরুন কসমেটিক সার্জারি হয়। আর একটা সার্জারি যেটা হচ্ছে সেটা স্কিন গ্রাফটিং। স্কিন গ্রাফটিংও কিন্তু অনেক সময় হয়ে থাকে। স্কিন গ্রাফটিং বিষয়টা কি না, অন্য কোনো জায়গায় ধরুন আমার হাতের এই জায়গাটাতে দেখা দিয়েছে আর আমার এই হাতটা কিন্তু পরিষ্কার আছে, তখন আমি কি করলাম যে আমার এই জায়গায় যেটা থাকছে অন্য কোনো জায়গায় একটা চামড়া কেটে সেই জায়গাটাকে আমরা গ্রাফটিং করলাম। এইভাবেও এইভাবেও কিন্তু আমাদের একটা ট্রিটমেন্ট হতে পারে। তো এটা তো গেল, আর এটা কিন্তু সারে না, এখন কিন্তু মডার্ন মেডিসিন এটা কিন্তু সারবে না, কারণ ক্রনিক প্রোগ্রেসিভ থাকবে, ধীরে 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 বাড়বে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে তাহলে কী হয়? আমি তো হোমিওপ্যাথি ডাক্তার, তাহলে আমাকে বলতে হবে যে হোমিওপ্যাথিতে কী হচ্ছে, লোকে আমরা প্রশ্ন করবে। তাহলে এবার দেখা যাক যে আমরা হোমিওপ্যাথিতে ওষুধ ব্যবহার করে বা চিন্তা ভাবনা করে আমরা একটা পেশেন্টের এই যে লিউকোডার্মা এই বিষয়টাকে আমরা কী করতে পারি সেটাকে দেখা যায়। তার আগে একটা কেস দেখে নেওয়া যাক, যে কেসটা আমি তৈরি করেছিলাম বা আমি দেখেছি। পেশেন্ট কেমন আছে সেটাকে আপনারা দেখুন, আর তিনি কি বলছেন সেটা শুনুন, তারপরে বলবো যে এ তো মডার্ন মেডিসিনের পার্টটা গেল। আমরা হোমিওপ্যাথ যখন আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করি বা নিই, সেখানে কি পরিবর্তনটা হতে পারে। ভিডিওটা দেখার পর আমি বাকিটা ব্যাখ্যা করছি। ওকে, এটা হ্যাঁ। আর ট্রিটমেন্টের বিষয়ে যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে মডার্ন মেডিসিন আর একটা ট্রিটমেন্টের কথা বলা হয়, সেটা হচ্ছে ইমিউনোসাপ্রেশন। আমি বললাম যে ভিটিলিগো হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। এবার অটোইমিউন ডিজিজটার বিষয়টা কি হচ্ছে, আমাদের শরীরের যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা যখন আমাদের শরীরের বিপক্ষে গিয়ে আমাদেরকে ক্ষতি করে, মানে ঘরের শত্রু বিভীষণ আর কি। তো এই জায়গাটাকে আমরা কি করব, যদি আমরা বুঝতে পারি যে এটা অটোইমিউন ডিজিজ থেকে আসছে, তখন আমরা ইমিউনিটিটাকে যদি আমরা বা এনিহাও একটুখানি সাপ্রেস করতে পারি, কমাতে পারি, তাহলে কি হবে, তার যে রোগটা হচ্ছিল সেই রোগের প্রভাবটা কিছুটা হলেও কমবে। এই জন্য এখানে অটোইমিউন ডিজিজের ট্রিটমেন্ট মানে ইমিউনোথেরাপি করা হচ্ছে। কিন্তু এখানে একটা সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে কি, যখন আমি ইমিউনোসাপ্রেশন করব, ইমিউনোসাপ্রেশন করতে গেলে মিনিমাম যে মানুষের বয়স হতে হবে বাচ্চা, সেটা হচ্ছে 12 বছরের বেশি হতে হবে। আর একটা হচ্ছে কি, ইমিউনোসাপ্রেশন করলে যেহেতু আপনাদের যার উপর করা হচ্ছে তার কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ফলে কি হবে, তার
বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেড়ে যাবে। আর একটা বলে রাখি, আগে যখন আমি বললাম ফটোথেরাপির কথা, ফটোথেরাপি যখন করা হয় না, তখন সেখানে আপনার বারবার মানে সেটাও কিন্তু চোখের অনেক ক্ষতি করে। তাই কি করতে হয়, ফটোথেরাপি করার আগে একবার আই টেস্ট করিয়ে নেওয়া হয় এবং ফটোথেরাপি করার পর একটা আই টেস্ট করিয়ে নেওয়া হয়। তাহলে যে ট্রিটমেন্টগুলো দাঁড়ালো সেটা হচ্ছে যে একটা আপনার মেকআপ, এটা কম পয়সায় হতে পারে, স্টেরয়েডের ক্রিম অ্যাপ্লিকেশন, ফটোথেরাপি, তারপরে ইমিউনোসাপ্রেশন, সার্জারি, এগুলো কিন্তু অনেক কস্টলি। এবং একটা জিনিস জানতে হবে, এর আউটকাম যে আমরা প্রচণ্ড পরিমাণে ভালো পাই এরকম কিন্তু না। আচ্ছা ঠিক আছে, এবার দেখা যাক আমরা হোমিওপ্যাথিতে কীভাবে রুগীটাকে ট্রিট করেছিলাম এবং তার রেজাল্টটা আমরা কি পেয়েছি। আমরা এটা তো গেল যতক্ষণ বললাম আর কি, এটা তো গেল আপনার অ্যালোপ্যাথিক চিন্তা ভাবনা। এবার আমাদের হোমিওপ্যাথি ফিলোসফিটা কি, আমরা কিভাবে রুগী দেখলাম, এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওটার পরে আমি বলছি, আপনারা দেখুন। কি কারণে আমাকে দেখাচ্ছিলেন আপনি? কি হয়েছিল আপনার? সাদা দাগ হয়ে যাচ্ছিল, তাই তো? আচ্ছা, ওখানে যেটা চলতি ভাষায় সেতি বলা হয়। কতদিন ধরে হয়েছে মা এটা? এটা হয়েছিল আমি বুঝতে পারিনি তো। তাও কতদিন? তাহলে 1 মাস হবে। 1 মাসে এতটা ছড়িয়ে যায়? তারও বেশি বলে মনে হচ্ছে। আচ্ছা, আমি কি করেছিলাম, কত ভদ্রমূল্যে দেখিয়েছিলেন 25শে জুন 2024 সালে। আচ্ছা, দেখি তো মা। আচ্ছা, কতটা কি ভালো হয়েছে বলে বুঝতে পারছেন আপনি? অনেকটাই ভালো হয়ে গেছে। অনেকটাই ভালো হয়ে গেছে। আচ্ছা, এদিকে মুখটা একটুখানি ঘোরান। আচ্ছা, এই দেখুন, এখানে যে কালো রঙের স্পটটা ছিল, এখানে গোটাটাই আগে সাদা ছিল, সেটা গোটাটাই কালো হয়ে গেছে। এখানে কিন্তু কোনো অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়নি, যেমন অ্যালোপ্যাথি মেডিসিন অয়েন্টমেন্ট দিয়ে রোদে দেওয়া হয়, যেরকম কিছু দেওয়া হয়নি, শুধু খাওয়ানোর ওষুধ দেওয়া হয়েছিল। আচ্ছা, এই দিকে দেখুন ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই যে রঙটা ডিসকালার হয়ে গেছিলো, সেখানে আপনার কালো কালারের রঙটা আসছে। আচ্ছা, এইখানে এই জায়গাটা একটা রয়ে গেছে। আর ঠোঁটটা দেখি মা, ঠোঁটের এখানে দেখুন এখনও আস্তে আস্তে করে স্পটিংটা শুরু হয়েছে, আস্তে আস্তে করে তার অরিজিনাল কালারটা ফিরে আসছে। এটা লিউকোডার্মা ছিল, বা যেটাকে ভিটিলিগো বলা হচ্ছে, আমাদের সেতি বলা হয়। সেটা আমি গত 25 তারিখ থেকে ট্রিটমেন্ট করছিলাম পেশেন্টকে। এই ওষুধ দেওয়া হয়েছিল, দেখুন একবার দেখানো হয়েছে। তার সাথে পেশেন্টের আর একটা ছিল, সেটা হচ্ছে মা আর কি সমস্যা যেন ছিল, মাথা ঘোরা ছিল না? মাথা ঘোরা ছিল, বুকে লাগছিল। আচ্ছা, আর খিদে থাকেনি, আর ঘুম হচ্ছিল না ভালো হচ্ছে, ঘুম হচ্ছিল না ভালো, আর ঘুমটা ভালো হচ্ছে, খিদেটা হয়েছে, খিদেটা ভালো হচ্ছে আছে, ঘুমটাও ভালো হচ্ছে, পায়খানাটা পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কি যেন ছিল দেখি। আচ্ছা, বুক ধড়ফড়ানি ছিল দেখুন, এবং মাথা ঘোরা ছিল। সেইগুলো এখনও পেশেন্ট কিন্তু ইসিজি করে নিয়ে আসেনি আমার কাছে। আমি 21 তারিখে দেখেছিলাম, তখনই মাথা ঘোরা, বুক ধড়ফড়ানি এগুলো কিছু ছিল না, খিদেটাও বেড়েছে। আজকে যে প্রেসক্রিপশনটা ছিল সেটা আমি আপাতত SBI 200 টাকা দিয়েই পাঠাবো, তারপর প্রয়োজন পড়লে আবার রিপিটেশন করাবে অ্যানিমনে। আচ্ছা মা, কি বুঝছেন আপনি ট্রিটমেন্ট নিয়ে? আমার ট্রিটমেন্ট নিয়ে কি বুঝলেন? এখন ভালোই বুঝছি তো। ভালোই বুঝছেন। এর আগে কোনো ট্রিটমেন্ট করিয়েছেন কোনো জায়গায়? না। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ কিছু খেয়েছিলেন এটার জন্য? খেয়েছিলাম তো, কমে না বলি আমি যোগাযোগ করে আবার এখান কি তো এলাম। আচ্ছা, কোথায় দেখাচ্ছিলেন? আমাদের গোতানে। আপনাদের গোতানে দেখাচ্ছিলেন, কিন্তু ভালো হচ্ছিল না, তাই তো? না। আপনাদেরকে কে পাঠিয়েছে আমার কাছে? হ্যাঁ, বাতাসপুর থেকে একজন পাঠিয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই ভিডিওটা কি আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারি, যাতে লোক আরও 10টা লোক দেখতে পায়, যে সবারই তো এরকম সমস্যা, না হলে সবারই উপকারে লাগবে মা। হ্যাঁ, দিয়ে দিতে পারি, তাই তো? ধন্যবাদ। আচ্ছা, তাহলে ভিডিওটা দেখা গেল যে পেশেন্টদের কি আমরা কিভাবে দেখলাম। সেখানে আমরা কি দেখলাম, পেশেন্টের 3-4টে জায়গায় আপনার সেটিটা দেখা গেছিল। একটা হচ্ছে ছোট্ট একটা স্পট এখানে আছে, এইখানে যে স্পটটা ছিল সেটা কালো হয়ে গেছে, এখানে স্পটটার ইলাপ শুরু হয়েছে, এবং ঠোঁটে যে সেতিগুলো ছিল
সেটাও শুরু হয়ে গেছে। এবং অদ্ভুত বিষয়, যখন আমি ট্রিটমেন্ট করছি সেখানে কি দেখলেন, দুটো ওষুধ ছিল। একটা ওষুধ অ্যানিমোনে 30, 3টে ডোজ, সেটা আমি পেশেন্টকে খাইয়ে পাঠিয়েছিলাম, আর এসবিআর ছিল ফাইটার মার্কি। তো এই ওষুধটা চলছে। এইখানে গিয়ে তাহলে আমি আগে যে মডার্ন মেডিসিনের কথাগুলো বললাম, যে যে পদ্ধতির কথা বলেছিলাম, এখানে কি আমি কোনো পদ্ধতির কথা বলেছি? আমি কি সেখানে কোনো ক্রিম লাগানোর কথা বললাম? না। আমি কি সেখানে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন নেওয়ার কথা বলেছি, রেকো নেওয়ার কথা বলেছি? না। সেখানে সার্জারি কিছু করা হলো? না। সেখানে স্টেরয়েড কিছু হলো? না। তাহলে এই যে আমরা একটা ট্রিটমেন্ট করলাম, এর সাকসেস রেটটা মোটামুটি ভালো, বা ভালোর দিকে পেশেন্ট যাচ্ছে, এবং খরচাটা দেখুন 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু রুগীটা ওই জায়গায় পৌঁছাচ্ছে। তাহলে আমি যেটা কি রিভার্সিবল প্যাথোলজি বলেছিলাম, এখন একটু মডার্ন মেডিসিন, যেখানে এই প্যাথোলজিটা হচ্ছে রিভার্সিবল প্যাথোলজি, কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্যাথোলজিটাকে কিন্তু আমরা রিভার্সিবল প্যাথোলজিতে নিয়ে আসতে পারছি, মানে ইরিভার্সিবল থেকে রিভার্সিবলে নিয়ে আসা যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমাদের যে হোমিওপ্যাথি সিস্টেম যেটাকে আছে, সেখানে ফিলোসফি মেনটেন করি। কীরকম? মডার্ন মেডিসিনের সাথে এইখানে আমাদের একটা পার্থক্য। যেমন ধরুন, মডার্ন মেডিসিনে কি বলা হচ্ছে যে বিভিন্ন রোগ, মানে ওনারা কি করছেন না, রোগের ট্রিটমেন্ট করছেন। আমরা কি করি এখানে? আমরা এখানে রোগীর ট্রিটমেন্ট করি। যেমন ধরুন, এই পেশেন্টটি কি ছিল, ভিটিলিগো ছিল বা সেটি ছিল মাথায়, মুখে, ঠোঁটে। তার সাথে ওনার কি ছিল না, দুর্বলতা ছিল, মাথা ঘোরা ছিল, কোমরে ব্যথা ছিল, আরেকটা কি ছিল, ওনার কোষ্ঠকাঠিন্য ছিল, ওনার বুক ধরপড় করা, প্যালপিটেশন ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা একটাকে রুগীটাকে দেখলাম। রুগী দেখে তার আমি একটা মেডিসিন সিলেকশন করলাম, কি অ্যানিমোনিয়া পালসেটিলা। এই যে মেডিসিনটাকে সিলেকশন করছি আমি, সেটা কিন্তু রুগীটাকে গোটাটাকে দেখে তবে একটা মেডিসিন সিলেকশন করা হচ্ছে। সেখানে তার খাওয়া, ঘুম, তার ব্যবহার, তার রাগ, তার সমস্ত কিছু রোগ চরিত্র মেনটেন করা হলো, নিট রোগ ওষুধটা ঠিক করা হলো। তখন কি দেখা গেল, দ্রুত মানুষ সুস্থ হচ্ছে। এরপরে আমরা দেখুন এখানে একটা ওষুধ দিয়েছি, পরেও যখন আমি মেডিসিন রিপিট করছি, সেখানে দেখুন এসবিআর কিছু রিপিট করা হচ্ছে, মানে একটা প্যাটার্ন বা নিয়ে নিলাম, যাই বলুন না কেন, রিপিট করা হচ্ছে। এর কারণটা হচ্ছে কি না, আমাদের যখন রোগটা হচ্ছে না, তখন কি হচ্ছে, ধরুন আমি একজন মানুষ, আমি কারোর কাছে বাবা হচ্ছি, কারোর স্বামী, কারোর ছেলে, কারোর বন্ধু, কারোর কাকা, কারোর জ্যাঠা, কারোর ছাত্র, কারোর শত্রু, যাই কিছু, আমি কিন্তু একজন মানুষ। এবার বিভিন্নভাবে আমি সেটাকে রোল প্লে করছি বিভিন্ন জায়গায়, বা মুখটা আমাকে মানুষ তেমন করে দেখছে বলে সে আমাকে কেউ কাকা বলছে, কেউ বাবা বলছে, কেউ ছেলে বলছে, এরকম বলছে। রোগটাও ঠিক থাকে। রোগটা আসলে কিন্তু একটি, যেমন ধরুন তার বিভিন্ন যেমন মুখ দেখতে পাই, তাকে তেমন আমি ডিফাইন করছি। এরপরে তাকে যখন আমি একটি জানতে পারলাম, তাহলে সেই রোগটি হলো কি করে? আমাদের হোমিওপ্যাথিতে সেটাকে বলা হচ্ছে ডিরেঞ্জমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্স, মানে জীবনী শক্তি যখন রোগগ্রস্ত হচ্ছে, তখন মানুষ রোগী হচ্ছে, তখন তার বিভিন্ন সাইন অ্যান্ড সিমটমস সে প্রডিউস করছে। সেটা শীতি হচ্ছে, সেটা ডায়রিয়া হচ্ছে, সেটা লিউকোরিয়া হচ্ছে, সেটা ডিসম্যানোরিয়া মানে ইনফার্টিলিটি হচ্ছে, হোয়াটএভার, যাই কিছু হোক না কেন, সেটাকে নিয়ে তৈরি হচ্ছে। তাহলে রোগটি যখন একটি, তার চিকিৎসা হবে তাহলে একটি ওষুধ দিয়ে, তাই না? এটি তো বিজ্ঞানসম্মত হওয়া উচিত। তখন তাই আমরা একটি ওষুধ দিয়েছি, এবং দেখুন কত সহজে, কোনো হ্যাজার্ড ছাড়া, কোনো সাইড এফেক্ট ছাড়াই রোগীটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এই বিষয়টা যখন আমরা বুঝতে পারবো, তাহলে কি হবে, আমরা সচেতন হবে। তাহলে আমার যে সিরিজটা চলছিল, তার একটাই মাত্র উদ্দেশ্য, আপনারা হোমিওপ্যাথির বিষয় নিয়ে সচেতন হন। আপনারা যে বিভিন্ন আমরা গুজবগুলো শুনি, সেগুলোকে অতটা কান না দিয়ে যুক্তি দিয়ে বিচার করুন, কোনটা ঠিক কোনটা ভুল, নিজেরা যুক্তি দিয়ে বিচার করুন। আর অনেকেই বলেন, দেখবেন যে অমুক রোগে হোমিওপ্যাথি ঠিক আছে, অমুক রোগে হোমিওপ্যাথি কাজ করে না। এটা কিন্তু নয়। যে কাজ করবে সে সব জায়গায় কাজ করবে, আর যে করবে না সে হয়তো করবে না। তার মানে এই নয় ভিটিলিগো হলেই আমি অ্যানিমনে দেবো। তার প্রধান কারণটা হচ্ছে কি, বা পালসেটিলা দেবো, তার প্রধান কারণটা কি,
না, ওই রুগীটার চরিত্র অনুযায়ী তাকে তার সিলেকশন পালসেটে রাখা হয়েছে। অন্য কারোর ক্ষেত্রে স্ট্যামোনিয়া হতে পারে, কারোর ক্ষেত্রে নাক্স ভূমিকা হতে পারে, কারোর ক্ষেত্রে সালফার হতে পারে। সুতরাং প্রিজুডিস হবে না যে ডাক্তারবাবু দিয়েছিলেন সুতরাং আমিও দিয়ে দেখি, না, এটা একদমই ঠিক না। হোমিওপ্যাথিতে কোনো প্রোটোকল চলে না। এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন।